recorded. আমাদের আজকে আলোচনা করা হচ্ছিল about the metrics. লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম about the photosynthesis. সেটা ছিল photosynthesis acting on the 30s ribosomal subunit. আমরা আজকে আলোচনা করব যে photosynthesis inhibitor are acting on the 50s ribosomal subunit. ঠিক আছে, এই মুহূর্তে যেটা আমরা বলি সেটা হচ্ছে বেসিক্যালি বলি হচ্ছে ম্যাক্রোলিডস এবং ক্লিন্ডামাইসিন, আর আগে করেছি আমরা ক্লমফেনিকল। আমরা আজকে আলোচনা করেছি ম্যাক্রোলিডস। ম্যাক্রোলিডস এখন নাউডেজ আমরা খুব ইউজ করছি অ্যান্টিবায়োটিক। না, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই দে আর কল্ড দ্য ম্যাক্রোলিডস। এখন কেন বলছি ম্যাক্রোলিডস? যে এক কথা বলতে বলো দে কন্টেন দ্য ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোমিন, দ্যাটস ওয়াই দে আর কল্ড দ্য ম্যাক্রোসাইক্লিক। এটা যদিও এই ম্যাক্রোলিডসটা আমরা এই জিনিসটা রিটেনে আসবে না, ভাবে আমরা জানতে চাই যে হোয়াই দে কল দ্য ম্যাক্রোলিডস, হোয়াই নট দে কল দ্য মাইক্রোলিডস। মাইক্রোলিডস বলতে পারতাম, আসলে ম্যাক্রোলিডস বলা হচ্ছে এই কারণেই তারা ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোমিন কনসিস্ট করে বা ক্যারি করে, এই জন্য তাকে বলা হচ্ছে ম্যাক্রোলিডস। ভেরি সিম্পল কোশ্চেন এন্ড অলসো দ্য অ্যান্সার ইজ অলসো ভেরি সিম্পল। এখন চলে আসছে কি কি আছে ম্যাক্রোলিডস। প্রথমে বলতে বলো, যদি সিরিয়ালি বলতে বলো আমাকে, তাহলে আমি বলবো অবশ্যই স্টার্ট উইথ দ্য ইরিথ্রোমাইসিন। ইরিথ্রোমাইসিনটা হচ্ছে ফার্স্ট ইনভেন্টেড ম্যাক্রোলিডস। এটা কিন্তু ন্যাচারাল, নট দ্য সিনথেটিক। এছাড়াও আছে আমাদের ক্যালিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন এন্ড অলসো দ্য রক্সিথ্রোমাইসিন। এগুলো কিন্তু সিনথেটিক, বাট ন্যাচারাল হচ্ছে আমাদের একটাই, দিস ইজ দ্য ইরিথ্রোমাইসিন। এখন আসি, যদি একটু যাই অ্যাবাউট দ্য ইন্ডিকেশনস অফ ম্যাক্রোলিডস। পরীক্ষা কিন্তু আসতে পারে, নাম উল্লেখ করে আসতে পারে, রাইট ডাউন দ্য ইন্ডিকেশন অফ ক্যালিথ্রোমাইসিন, write down the indication of erythromycin or write down the indication of the erythromycin. যদি পরীক্ষা সবচেয়ে বেশি আসে দুইটা হেডিং এ আসে, either erythromycin or erythromycin sometimes আসে, যেটা হচ্ছে indications, write the indications of the macrolides. সো অ্যানসার কিন্তু সব সেম হবে। আর যদি ক্যালিথ্রোমাইসিন আসে সেক্ষেত্রে কিন্তু একটু কম হবে ইন্ডিকেশন। বাট যেটা ইন্টারেস্টিং থিং যেটা হলো যে পরীক্ষাতে আসে দুইটা ভাবে আসে, একটা আসে আমার যে এই ম্যাক্রোলিডস ইন্ডিকেশন দেখো, অথবা সরাসরি নাম উল্লেখ করে দেয় এরিথ্রোমাইসিন অথবা ইরিথ্রোমাইসিন। এখন যদি এভাবে আসে তাহলে কি বলবো? আমি যেটা ক্লাসে বলি সব মনে রাখার জন্য, যে ইউ স্টার্ট উইথ দ্য রেসপিরেটরি সিস্টেম। কারণ ম্যাক্রোলিডস আমরা প্রথম শুরু করেছি ইউজ করার জন্য ফ্রম দ্য রেসপিরেটরি সিস্টেম শুরু করেছি। আসলে প্রথমেই যাই কি বলি যে লাংস থেকে শুরু করি। অনেকে এটা এক কথা বলে ম্যাক্রোলিডস ইজ ইন্ডিকেটেড ফর দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা একটা হতে পারে। এছাড়া যদি তোমাকে বলো যে ভাগ ভাগ করে বলি, যেমন আমরা এনি কাইন্ড অফ নিউমোনিয়া উই ইউজ দ্য ম্যাক্রোলিডস, ব্রঙ্কাইটিস উই অলসো ইউজ দ্য ম্যাক্রোলিডস। এছাড়া যদি আরো যাই, যেমন এইচ পাইলোরির ক্ষেত্রে, মানে এইচ পাইলোরি ইনডিউস পেপটিক আলসার ডিজিজ ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি ম্যাক্রোলিডস, ক্যালসিয়াম ইউজ করি। মনে করে দেখো পরীক্ষা বইতে আমরা আলোচনা করেছি জিইটি পড়ার সময়। এছাড়া আমরা ম্যাক্রোলিডস ইউজ করি একনিতে, আমরা ইউজ করতেছি ম্যাক্রোলিডস কলেরাতে, আমরা ইউজ করছি ম্যাক্রোলিডস এন্ট্রিক ফিভারে, উই ইউজ দ্য ম্যাক্রোলিডস এনি কাইন্ড অফ পেপটিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা হচ্ছে পিআইডি। আমরা ইউজ করছি ম্যাক্রোলিডস স্কিন সারফেস ইনফেকশনে, ডিপথেরিয়াতে, হোয়াট ইজ নট। এটাকে আমরা মোটামুটি এটা একটা ব্রড স্পেকট্রাম, আমরা উই ক্যান ইউজ ম্যাক্রোলিডস ইজ ভেরিয়াস পারপাস কাইন্ড অফ পারপাসেস। বাট অবশ্যই শুরু করতে হবে যেটা আমরা মেইনলি আমরা ইউজ করি, যেটা প্রথমে বললাম যে ফর দ্য ইউজ অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এবং সেখানে অবশ্যই তোমাকে কিছু ডিজিজের নাম লিখতে হবে। কিন্তু যদি স্যার আমাকে লিখে দিয়ে আসে পরীক্ষাতে যে ইউজ ফর দ্য আপার রেসপিরেটরি ইনফেকশন, ঠিক আছে, লিখে সাচেস ব্রঙ্কাইটিস, সাচেস নিউমোনিয়া উল্লেখ করতে হবে। এখন আসো যে এগুলো কিভাবে কাজ করে, মেকানিজম অ্যাকশন অফ দ্য ম্যাক্রোলিডস। আচ্ছা, যদি প্রথমে যাই যে এটা বেসিক্যালি ইট বাইন্ড উইথ দ্য 50s ribosomal subunit। এটা কি করে? বেসিক্যালি ব্লক দ্য অ্যামিনো অ্যাসিড ট্রান্সলোকেশন and reaction and block the formation of the initiation complex. যদি এক কথা বলে ইন শর্ট বলতে গেলে আমাকে বেসিক্যালি ইট ব্লক দ্য অ্যামিনো অ্যাসিড ট্রান্সলোকেশন, এবং যেটা করে এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স তৈরি হওয়ার কথা ছিল এটাকে সে ইনহিবিট করে দেয়। যদি কমপ্লেক্সটা ইনহিবিট করতে পারি, আলটিমেটলি ইনহিবিট দ্য ফটোসিনথেসিস। আমরা পরীক্ষা জানতে চাই এই যে ম্যাক্রোলিডস গুলো কি ধরনের অ্যান্টিবায়োটিক, এগুলো কি ব্যাকটেরিয়াস্ট্যাটিক
নাকি এগুলো ব্যাকটেরিয়াল? অ্যান্সার ইজ ভেরি সিম্পল। এই অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে ব্যাকটেরিয়াস্ট্যাটিক। ভুলে কিন্তু এগুলো বলা যাবে না এগুলো ব্যাকটেরিয়াল। অনেকে আবার কি করো, জানতে চাই এটা কি ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক না ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক? স্যার এটা এটা স্যার যদি হাই ডোজ দিই তাহলে ব্যাকটেরিয়াল। আমি তোকে হাই ডোজ জানতে চাই না, আমার তোমার জানতে চেয়েছি যে এটা সিম্পলি এটা কি। সিম্পলি অ্যান্সার ইজ এই অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে বেসিক্যালি ব্যাকটেরিয়াস্ট্যাটিক। বাট হ্যাঁ, যদি আমাকে লোডিং ডোজে দিই তাহলে এটা ব্যাকটেরিয়াল হয়ে যাবে। অনেক এমন ব্যাকটেরিয়াস্ট্যাটিক বহুত অ্যান্টিবায়োটিক আছে যেগুলো থেরাপিউটিক ডোজ মানে যেটা নর্মালি হচ্ছে ব্যাকটেরিয়াস্ট্যাটিক, যদি ডোজ বাড়িয়ে দিই ডোজ ডাবল করে দিই দেন কনভার্টেড ইনটু ব্যাকটেরিয়াল। তোমরা ফরেনসিক মেডিসিনে পড়েছো যে কোনো সাবস্টেন্স হতে পারে, সবগুলো কিন্তু আমাদের কি ফাটাল না। আমরা একটু ডোজ বেড়ে দিলে দে বিকাম টক্সিক, বা তাকে যদি আমি হাই ডোজ দিয়ে দিই, হাই ডোজ মিনস ডাবল ডোজ, লোডিং ডোজ তাকে দিয়ে দিই, দে ক্যান বিকাম ফাটাল। সো টক্সিসিটি এক জিনিস, ফাটাল কিন্তু এক জিনিস। একটা দিলা তুমি সে একদম মরেই গেল, সেটা কিন্তু এক ধরনের মানে কি বলবো যেটাকে ইম্প্যাক্ট বা ইফেক্ট। আমি তাকে দিলাম, সে টক্সিক তৈরি করছে, এটা এক ধরনের ইম্প্যাক্ট বা ইফেক্ট। বাট আমি যেটা বলছিলাম যে সিম্পলি এই অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে ম্যাক্রোলিডস ইউজুয়ালি ব্যাকটেরিয়াস্ট্যাটিক, বাট when we increase the dose, when we give the higher dose, or when we give the doubling dose or loading dose যাই বলি না কেন, it become ব্যাকটেরিয়াল। সো মুশকিল হচ্ছে যে ব্যাকটেরিয়াল কথা বলে ফেলছি, তোমরা এটাই মনে রাখবে না, এটা হচ্ছে মেনলি ব্যাকটেরিয়াল। পরীক্ষা নেওয়া খুব এই প্রশ্নটা, কারণ আমার পরীক্ষা জানতে চাই অনেক সময় তোমাদের অ্যান্টিবায়োটিকের যে জেনারেল জানতে চাই যে প্লিজ আমাদেরকে 5টা ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যান্টিবায়োটিকের নাম বলো, 5টা ব্যাকটেরিয়াল নাম। এটা একটু মুখস্থবিদ্যা, এটা কারণ মনে রাখতে হবে কষ্ট করে। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি যেটা এর অ্যাডভার্স ইফেক্টস ম্যাক্রোলিডস ভালো। এবং আরেকটু বলতে চাই যে এই নাও ডেজ কিন্তু আমরা খুব ইউজ করছি এই ম্যাক্রোলিডস গুলো, পার্টিকুলারলি দ্য এজিথ্রোমাইসিন। কেন ইউজ করি এটা তোমরা নিজেরাই আমাদের নলেজ থেকে বুঝতে পারতেছো। অবশ্যই এই অ্যান্টিবায়োটিক খুব ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, নিশ্চয়ই খুব রেজিস্ট্যান্সটা এখন স্টিল না কম আমাদের দেশে। সেকেন্ড যেটা বলতে চাই, it also contain the latest adverse effects, it also produce the latest adverse effect। এটা একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হায়ার ইউজ অফ দ্য ম্যাক্রোলিডস। বাট দুঃখ নিয়ে বলতে চাই যে যেটা বলা উচিত তোমাদেরকে, কারণ এই কথা আর বলার সুযোগ পাবো না আমরা যে ফার্মাকোলজিস্ট হিসাবে, যে প্লিজ আবারও বলছি যে প্লিজ তোমরা যখন ডাক্তার হবা বা তোমাদের যারা আছে প্লিজ বলতে হবে আপনারা অহেতুক অ্যান্টিবায়োটিক খাবেন না। ফর এক্সাম্পল আমি কিছু এক্সাম্পল দিতে চাই, যেমন আমাদের জ্বর আসছে, কথার কথা মানে কি বলি অনেক সময় ফ্লু বলি আমরা, যেটা করোনা ডিফারেন্ট থিং, এটা একটা এক ধরনের ফ্লু। আর যেটা হচ্ছে যে এই ফ্লুতে আমরা যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই কাজ করবে, বাট আজও কি ভালো কাজ করবে? ফ্লুটা হচ্ছে ভাইরাস দ্বারা, এটা একটা অ্যান্টিবায়োটিক। এখন আমরা জন্য বলে দিই যে এই ধরনের ফ্লুতে যদি ফিভার হয় বা ফ্লু হয়ে থাকে, ওষুধ খেলে 4 দিন, না খেলে 3 দিন। এই কারণে বলে দিই 4 দিন হিসাবে আপনার প্লিজ ওয়েট অ্যাটলিস্ট 7 days। আপনি 7 দিন দেখেন, আপনার জ্বরটা মনিটর করেন, দেখেন কি অবস্থা হয়। দেন আপনার 7 days দিন বিকেলে আসেন, ব্লাড দিয়ে যান, না আমি বা একটা ডক্টরকে দেখান, উনি বুঝে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিন। দিস ইজ দ্য রুলস। কি হয়েছে, আমি কালকে বাইরে খেয়েছি বা বাসায় খেয়েছি, বেশি খেয়ে ফেলছি, এর ফলে কি হচ্ছে আমার বাংলা যেটা বলা হয় বদ হজম, অনেকে আবার ইংরেজিতে বলে ফুড পয়জন। ফুড পয়জন কথা বললে আবার রং হয়ে যায়, যেটাকে বলবো যে ঠিক মতো মেটাবলিজম হয় না, যেটা বলতে হয় আসলে ফুড পয়জন হতে পারে অলসো বাই দ্য অর্গানিজমস। এখন সেই কারণে আমার কি হয়েছে, আমি আমি বেশি খেয়ে ফেলছি ফর এক্সাম্পল, ঠিক মতো আমার খাবারটা মেটাবলিজম হয় নাই, যার ফলে আমার কি হচ্ছে, আমার লুজ মোশন। সো ঠিক আছে, আমি দেখি যে 3বার বেশি হয় কিনা, 4বারই হয়ে গেল কথার কথা, আমি একটু দেখি না আজকে দিকটা দেখি, তারপর হচ্ছে না, পরের দিন সকালে তুমি ভালো আছো, সেক্ষেত্রে তোমার তো ইউ ডোন্ট নিড টেক অ্যান্টিবায়োটিক, আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি। এই জন্য বলি প্লিজ যে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা সময় ডাক্তার হবা নিঃসন্দেহে, এবং তোমাদের রিকোয়েস্ট থাকবে প্লিজ এগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে। কেন ওনারা জানবেন না, আমি এই দোষটা কখনোই পেশেন্টকে দিই না। আমি বলবো যারা তোমার কাছে আছে তোমাদেরকে কাউন্সিলিং বুঝতে হবে। আসলে যে কোনো বাচ্চা জ্বর আসলে বাবা মা অস্থির হয়ে যায়, এটাই স্বাভাবিক। তাকে ইউ হ্যাভ টু কাউন্সিল দ্য প্যারেন্টস, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি এগুলো খান, একটু দেখেন, সময় দেন, আমার ভয় পায় না। এই ধরনের জ্বর আসলে ঠান্ডা আসলে 4 থেকে 5 দিন থাকে। মুশকিল হচ্ছে আমরা এখন কথা বলি না, রুগীরা খুব পাজেল হয়ে যায়, তোমরা আরো বেশি পাজেল হয়ে যাও। এই রুগী আমার কাছে আসছে, আমি এই রুগী ছাড়া যাবে না, তাকে যত হাইপার অ্যান্টিবায়োটিক আছে, ড্রাগ আছে দিয়ে দিই, তাহলে সে 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়, পারলে একদিনই ভালো করার চেষ্টা করি।
বা যেটা হবে হয়তো এই প্রথমবার লিখছো অ্যান্টিবায়োটিকটা হয়তো একবারই ভালো হবে, একদিনই ভালো যাবে ইনশাল্লাহ, কিন্তু পরবর্তীতে কি হবে, আলটিমেটলি এতটাই অ্যাবিউজ ওভার ইউজ করছো, আলটিমেটলি ইট বিকাম রেজিস্ট্যান্স। এই একটা জিনিসকে আমরা আমরা এখন এখন তো করোনা ভাইরাস আমরা আসছি, করোনা ভাইরাসের ভয় নিয়ে আমরা আসছি। মুশকিল হচ্ছে নাও ডেজ আমরা জানো অলরেডি এভরি ডিসেম্বর আমরা কি পালন করতেছি, আমরা অ্যান্টিবায়োটিক অ্যাওয়ারনেস উইক পালন করছি। আসলে কেন পার্টিকুলারলি দেখা গেছে সাউথ এশিয়ান রিজনের ভিতরে ইন দ্য ওয়ার্ল্ড, তারা উল্লেখ করেছে ডাব্লিউএইচও বাংলাদেশ মানুষ খুব আনকনসিয়াস। এই একটাই কারণ আছে কেন আনকনসিয়াস, এটা তো আমরা আনকনসিয়াস আসছি, আমরা আমরা উই আর নট এ গুড মানে কি বলবো পিপল এট অল, এটা মানতে হবে আসলে। পাশাপাশি পৃথিবীর কোথাও কোনো, তুমি ইন্ডিয়াতে যাও, যে তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে অনেক বিগ রিচ কান্ট্রি, বিগ অনেক লার্জ কান্ট্রি, সে বাদ দিলাম, তুমি যদি ভুটানে যাও, তুমি যদি নেপালেও যাও, উইদাউট এনি প্রেসক্রিপশন ইউ ক্যানট টেক, ইউ ক্যানট বাই এনি অ্যান্টিবায়োটিক। আমাদের মুশকিল হচ্ছে আমাদের দেশের যে একটা কথা আছে, যদি এগুলো বলা ঠিক না, মানে অনলাইন যেখানে রুলস ফর দ্য ফুডস, আমাদের বইতে অনেক সুন্দর সুন্দর নিয়ম লেখা আছে, বাট আমরা আসলে এগুলো নিজেরা ফলো করি না, আর কাউকে ফলো করতে আমরা এনকারেজ করি না। আসলে আমরা একটা জিনিস ভাবি আমাদের কোথায় ক্রিয়েটিভিটি, আমি নিয়ম ফলো করলাম, এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি। বাট এর মাসুল কিন্তু আমরা দিচ্ছি, বিভিন্নভাবে দিচ্ছি এটা একটু, মানে সামনে যদি এটা এটা বাড়তে থাকে তোমার আরো বেশি দিতে হবে মাসুল। আসলে ইউ টু সাফার মোর, এটা হচ্ছে বড় সমস্যা আসলে। সো প্লিজ, এই অ্যান্টিবায়োটিকটা খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক। আমার রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট যে বিনা কারণে, অহেতুক কারণে, উইদাউট অ্যাবসলিউট ইন্ডিকেশন এন্টিবায়োটিক তোমরা ইউজ করো না। বারবার বলছি যে আমরা যে ফার্মাকোলজি, প্লিজ আমাদের শেলফে we have to keep some reserve antibiotic, we have to keep some reserve drugs. মুশকিল হচ্ছে নাও ডেজ আমাদের রিজার্ভ খুব ফুরিয়ে আসছে। হয়তো এমন দিন আমার দেখতে হবে, আলো না করুক, যে আমার দেখবো সেল ভর্তি মেডিসিন আছে, সেল ভর্তি অ্যান্টিবায়োটিক আছে, বাট কোনোটাই কাজ করছে না, অল বিকাম রেজিস্ট্যান্স। যে এসেছে কারাই করেছি, আমরা নিজেই তৈরি করেছি। বলতে পারো স্যার অ্যাজ এ ফিজিশিয়ান আমার আমার দোষটা কোথায়, আমার দোষ হচ্ছে তুমি তাকে অ্যাওয়ারনেস তৈরি করতে পারো না, এটাই তোমার ব্যর্থতা। ও জানবে না, এটা তোমার ধরে নিতে হবে, ও জানবে না। আর তোমার কাজ হবে মুখে বলতে হবে, তোমার কাজ হবে ইউ মাস্ট রাইট ইন প্রেসক্রিপশন। আর আনফর্চুনেটলি আমরা সেগুলো সব জানি, সব করি, সব করি বলে সরি, সব জানি সব বুঝি, আমরা এগুলো করি না। যখন পাশ করে যাই, খুব বড় ডাক্তার হয়ে যাই, বড় প্রফেসর হয়ে যাই, আমরা এগুলো গুরুত্ব দিচ্ছি না আসলে। এবং যার মাসে কিন্তু তোমাকে দিতে পারে ফিজিশিয়ান, আর তুমি আজকে প্রথমবার এটা দিলা, কাজ করছে, সেকেন্ড না দিলে কাজ করছে, থার্ড টাইম সে কাজ নাও করতে পারে। যেমন আমি ক্লাসে প্রায় কমার এক্সাম্পল বলি, ইন কেস অফ মেট্রোনিয়াজোল, যেটা বাজারে পাওয়া যায়, অপশন কোম্পানি বিখ্যাত একটা আমাদের ব্র্যান্ড, বাংলাদেশ যেটা বানানো মেট্রিল নামে, খুব ভালো একটা কাজ ড্রাগ ছিল এটা। ইট রিয়েলি ইটস ওয়ার্কস, স্টিল ইটস ওয়ার্কস এগেইনস্ট দ্য এমিক ডিসেন্ট্রি। বাট আমরা এটা কি করেছি, প্রথম ইউজ করলাম 5 দিন, পরবর্তীতে 3 দিন, পরবর্তীতে আচ্ছা আপনি খান, ভালো হয়ে গেলে বন্ধ করে। এটা ফিজিশিয়ানের দোষ আছে। ওই যে সে বলে নাই যে আপনি খাওয়া মাত্র এমন হতে পারে, আপনি 2 দিন পুরো ভালো হতে পারেন, 3 দিন ভালো হতে পারেন, কিন্তু আপনার অবশ্যই 5 থেকে 7 দিন আপনাকে খেতে হবে। আমি ইদানিং দেখছি, তোমাদের বলতে চাই, খুব আই এম সরি টু সে, তোমাদের জানা উচিত এই জন্যই, নাও ডেজ উই আর ওয়াচিং এ লট অফ প্রেসক্রিপশনস। এখন তো কোনোতে দেখা হয় না, সুযোগ হচ্ছে না, যাওয়া হচ্ছে না চেম্বারে। তোমরা দেখছি যে অনেক ডক্টর যে আর রাইটিং অ্যান্টিবায়োটিক ফর 5 days। আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এখন বাসার ফ্রিজ আছো, একটু কষ্ট করে বিডি একটা দেখো, ইউ ডোন্ট রাইট রিড দ্য ক্যাটজান, জাস্ট বিডি নেবে, সফটওয়্যার পাওয়া যায়, দেখবে তো লেখা আছে কোথায়, 5 দিনের কথা। এটা আমরা ফিজিশিয়ানরা বানাই ফেলছি 5 দিন। আমার খুব দুঃখ লাগে এগুলো, মানে আমি রিয়েলি আই ফিল টু মাচ শেমফুল যে এগুলো আমরা তৈরি করছি, আমাদের বাংলাদেশি ডক্টর আমরা তৈরি করছি এগুলো। সবাই না, এটা বলে ভুল হবে, সবাই না, একটা নাম্বার অফ doctor writing this in the prescription in this pattern. তুমি যদি বারডেমে যাও, যে আজাদ স্যার রুমে স্যার অনেকগুলো এন্টি ডায়াবেটিক ড্রাগের নাম প্রেসক্রিপশন সে ইচ্ছে করে ফটো করে সেটা নিয়ে রাখছে। আসলে সবাই কাছে দেখা না, যখন ক্লাস হয় আর ফার্মাকোলজি থেকে ম্যাডাম আছেন, ওনার রুমে গেলে দেখতে পারবো। যে কোনো সময় যারা যারা বারডেমে ইনশাল্লাহ পাস করে বারডেমে ট্রেনিং করবা, দেখবা ম্যাডাম তারা রাখছে। যদি ডক্টর সে দৃশ্য ভদ্র মানুষ, সে ডক্টর নাম বলে সে মুছে রাখতে, ডক্টর কোনো প্রেস্টিজিয়াস না হয়। খুব দুঃখ লাগে। এবং আমি দুঃখ আরো বলতে চাই, তারা তো অনেকে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, আমি কনসালটেন্ট বাদ দিই না, প্লিজ এগুলো করো না। হ্যাঁ?
আমি যে ক্লাসটা থেকে দুঃখ নিয়ে প্রায় বলি, আমাদের এখন বাংলাদেশে প্রচুর ডাক্তার আছে, বাট সরি টু সে ভালো ডাক্তার খুব কম আছে আসলে। ভালো ডাক্তার মিনস না ভালো ডিগ্রি না, নট লাইক দ্যাট। তুমি যে এমবিএস যে নলেজ নিয়ে যাবে, এটা তোমার মেইন বেস, এটা মনে রাখবে। এরপরে তুমি যে পুরো পোস্ট গ্রাজুয়েশন, জাস্ট তুমি ইউ বিকাম স্পেশালিস্ট। তো আমি এটা বলতে চাই, যারা এপ্লিকেশন করে তাদের নলেজটা কিন্তু একটা জায়গায় ফিক্স থেকে যায়। যেমন ফর এক্সাম্পল, আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কথার কথা আর কি। আমার কিন্তু স্টোমাকের আর ইন্টেস্টাইনের ফিক্সড হয়ে গেছি। আমি একদিন হ্যাপাটোলজিস্ট, আমি লিভারের মধ্যে ফিক্সড হয়ে গেলাম কিন্তু। আমি কার্ডিওলজিস্ট, আমাদের হার্টের মধ্যে ফিক্সড হয়ে গেলাম কিন্তু। আপনার মাঝে কেন আসছেন? স্যার আমার জন্ডিস হয়েছে। না না, আপনি আমাকে আমি দেখবো না কেন? আমি তো হার্টের রোগ, আমি তো লিভারের ডাক্তার, আমি তো হার্টের ডাক্তার, আমি লিভার ডাক্তার না। আপনি বা তুমি জিপি হও, তোমার মাথায় সব রাখতে হয় কিন্তু। আজকে কেন করছি আমরা স্পেশালিটি কেন? টু রিডিউস দ্য মিস্টেক, টু মেক ইট কনফার্ম যে এটা ঠিক আছে। বাট আনফর্চুনেটলি আমরা সেটা কিন্তু করি না আসলে। এনিওয়েজ, আচ্ছা, যেখানে ছিলাম যে অনেক কথা বললাম, কারণ আসলে এগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখন চলে আসি সরাসরি ইন কেস অফ কি বলবো যেটা অ্যাডভার্স ইফেক্টস। এই ড্রাগগুলো আসলে খুব ভালো কাজ। দিস ড্রাগ প্রডিউস very few adverse effects. The প্রথম পথে যাই, it causes the GIT upset. GIT upsets include it causes the anorexia, nausea, vomiting. এটা করতে কমন যেটা হয় আর কি আসলে। আর এছাড়া যেটা করে, এটা লিভারে কিছু সমস্যা করে। তবে হ্যাঁ, কথা হচ্ছে লিভার সমস্যা করে মানে কিরকম? তোমার লিভার ডিজিজ নাই, তোমার সমস্যা তৈরি করবে। যেসব পেশেন্টের লিভারের সমস্যা আছে, দিস পেশেন্ট প্রডিউস দ্য লিভার টক্সিসিটি। কারণ সবচেয়ে বেশি কমনলি যেটা করে থাকে, যেটা ইউজুয়ালি করে থাকে সামটাইমস, যে অনেকে বলে স্যার এটা হেপাটাইটিস করে না, এটা ভুল ধারণা। জানি না এটা কোথায় লেখা আছে তোমাদের, আমি দেখছি তোমাদের পরীক্ষা, আমি আই ডোন্ট নো, যে তোমরা এটা প্রায় সময় অনেক অ্যান্সার করে ফেলো এই শুধু হেপাটাইটিস। না, এটা কোনো টেক্সট বইতে লেখা নাই। যদি সিম্পলি যেটা বইতে লেখা আছে, ইট কজেস দ্য লিভার ফাংশন ইমপেয়ারমেন্ট। সো আমি আবারও বলছি যে যদি বলো অ্যাডভার্স ইফেক্টস, তাহলে অ্যাডভার্স ইফেক্ট বলবো একটা হচ্ছে তোমার জিআইটি আপসেট, এবং আরেকটা বলবো ইট কজেস দ্য লিভার ফাংশন ইমপেয়ারমেন্ট। এই মোটামুটি হচ্ছে এই এজিথ্রোমাইসিনের অ্যাডভার্স ইফেক্টস। আচ্ছা, এখন আমরা পরীক্ষাতে একটা প্রশ্ন প্রায় আসে মোস্ট যে রাইট ডাউন দ্য কম্পারিজন বিটুইন দ্য এজিথ্রোমাইসিন অ্যান্ড দ্য ইরিথ্রোমাইসিন। আমরা যদি ইন্ডিকেশনে যাই, তাহলে খুব কাছাকাছি চলে আসে। ইন্ডিকেশনের পার্থক্য না, যেটা মেনলি আমরা যাবো বেসিক্যালি, প্রথম শুরু করবো উইথ ফার্মাকোকাইনেটিক্স নিয়ে, যে কোনটা বেশি ডিস্ট্রিবিউশন হয়, কোনটার পেটের ক্ষমতা বেশি, কোনটার ডিউরেশন অফ অ্যাকশন বেশি, কোনটার ডোজিংটা কম, কতক্ষণ দেওয়া লাগে, এবং কোনটা খুব দ্রুত অ্যাবজর্পশন হয়। যদি এই পয়েন্টগুলো তুমি দিয়ে শুরু করো, তাই বেশি ভালো। হ্যাঁ, তারপর তুমি লাস্টে একটা দিলে তুমি দেখতে পারো অ্যাবাউট দ্য ইন্ডিকেশনস। সো যদি পরীক্ষা আসে কম্পারিজন বিটুইন দ্য ইরিথ্রোমাইসিন এন্ড এজিথ্রোমাইসিন, তাহলে কিন্তু প্রথম যেটা বললাম, ইউ মাস্ট রাইট উইথ দ্য ফার্মাকোকাইনেটিক্স পয়েন্ট and you ends with the indications, একটাকে দুইটা। বাট আমরা যেটা আগে বলি যে এরিথ্রোসাইটটা কিন্তু কি হয়, বেশি মাত্রায় ডিস্ট্রিবিউশন হয়, এটা কিন্তু খুব কুইক অ্যাবজর্পশন হয়, এটা কিন্তু লং ডিউরেশন অফ অ্যাকশন হয়। মানে জানো, এরিথ্রোসাইট হচ্ছে সিঙ্গেল ডোজ, আর এরিথ্রোমাইসিন হচ্ছে কি দিনে আমার 4 বার দেওয়া লাগে, 4 টাইমস। তার মানে কি, এই ড্রাগটার ডিউরেশন অপশনটা বেশি, অন দ্য আদার হ্যান্ড এরিথ্রোমাইসিনের কম। এরিথ্রোমাইসিন এফিকাসি অনেক বেশি, নিঃসন্দেহে এরিথ্রোমাইসিনের কম। এফিকাসি স্পেকট্রামটা অবশ্যই এরিথ্রোমাইসিনের চেয়ে বেশি বর্ডার, বেশি লার্জার। এরিথ্রোমাইসিনটা ওটাও বর্ডার, বাট লেস দেন দ্য এজিথ্রোমাইসিন। সেফ তো মার্কস থাকবে 2.5 থেকে 3, তুমি যদি 6টা পার্থক্য লেখো, বেশ না। এই মোটামুটি অ্যাবাউট দ্য ম্যাক্রোলিপস। দেখো পরীক্ষাতে এর বাইরে কোনো কোশ্চেন আসে না ইউজুয়ালি। আমি সাবি বাইরে যাচ্ছি আলোচনা করতে। আজকে একটু নতুন শুরু করে দিই, শুরু করা যায়। যেটা পরীক্ষা আসে, একটা নতুন একটা গ্রুপ আমাদের করছি যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। অর্থাৎ যেসব অ্যান্টিবায়োটিক গুলো একটা ব্যাকটেরিয়ার নিউক্লিক সিনথেসিস ইনহিবিট করে, তাকে আমরা বলছি কি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। এখানে কারা কারা আছে, আমরা ভাগ করছি বেসিক্যালি 3টা গ্রুপে। আমরা যেটা বলি, একটা বলছি ডিএনএ সিনথেসিস ইনহিবিটর, আমরা একটা গ্রুপকে বলছি
আরএনএস ইনহিবিটর আরেকটা হচ্ছে আমরা অ্যান্টিফোলেট ড্রাগস, অর্থাৎ we classified nucleic acid inhibitor into three classes. তো প্রথমে যেটা আমরা বলছি যে ডিএনএ ইনহিবিটর, এখানে দুটো ভাগ করছি আমরা, একটা বলছি আমরা কুইনোনস, আর একটা বলছি আমরা প্রোকুইনোনস। আচ্ছা, কুইনোনস কার কার আছে? এখানে আছে ম্যালিডিজিক অ্যাসিড, আর একটা আছে আমার অক্সিডেনিক অ্যাসিড। আর প্রোকুইনোনস কার কার আছে যদি প্রথম থেকে বলা আমাকে, যেটা সিপ্রোফ্লক্সাসিন, আচ্ছা আমার স্পারফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, লমিফ্লক্সাসিন, লাস্টে আবার তৈরি করছি গেটিফ্লক্সাসিন। এছাড়া আমরা আরেকটা বলি, sometimes we also use the metronidazole. It also inhibit the DNA synthesis. আচ্ছা, আরেকটা কি আছে যে আমরা inhibit the RNA synthesis, এখানে আছে বেসিক্যালি রিফাম্পিসিন এন্ড রিফামাইসিন। আর যদি বলা হয় অ্যান্টিফোলেট ড্রাগ, বেসিক্যালি সালফোনামাইড এন্ড ট্রাইমিথোপ্রিন। আমি কিন্তু অনেকগুলো ড্রাগের নাম বলে গেলাম, কেন বলে গেলাম এটা একটা কাহিনী আছে, তোমাদের কলেজে পরীক্ষা করতে চাই। এই কোশ্চেনটা আমরা ক্লাসে খুব পড়াই, তোমরা আগের মতো তোমরা মুখস্থ করে আসো। আমরা যেটা করি, যেটা এবার লাস্ট টাইম আমি দেখলাম, যেটা ম্যাডামটা দুবারে আসতেন, উনি কি করে, উনি কিন্তু নিউক্লিওসিসের নাম বলে উনি নিজে বলে দেয়, আচ্ছা তোমাকে বলে তো ডিএনএস ইনহিবিটর কারা কারা আছে। তোমরা কি করে, আমি সরি টু সে জানি না, তোমাকে কোশ্চেন শোনো না বা না শুনে অ্যান্সার করো, সবগুলো বলা শুরু করে দাও, বলো দ্যাটস ওয়েল, ভেরি গুড, না স্যার আমি ম্যাডাম সবই করে আসছি, কিন্তু তোমরা হেডিং গুলো বলো। তার মানে কি, অনেকেই, এটা সবাই না, এটা ভেরি, এটা সবগুলো ভুল বলা হবে, বাট কিছু কিছু সঙ্গে দেখি তারা এই যে শুরু করে বলা থামে না, এবং বলে তো বলে ভেরি গুড, তারা এগুলো হিডিং দিয়ে বলে না। তার মানে কি তুমি মুখস্থ করে আসছো, কোনো কিছু না বুঝে। আমি তোমাকে কিন্তু বলেই দেই যে ক্লাসিফাই দা নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর, তাহলে তুমি তিনটা পয়েন্ট বলে ভাগ করে বলতে পারো, এই একটা অপশন আছে, দিস ইজ দ্য অ্যান্সার। আমি তোমাকে বলেই দেই যে আচ্ছা তুমি আমাকে নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর বলো তো অ্যান্টিফোলেট ড্রাগ কার আছে, তাহলে কি হবে, তুমি অনলি ইউ মাস্ট প্রোনাউন্স দা অ্যান্টিফোলেট ড্রাগস। বাট আনফরচুনেটলি আমি দেখলাম যে দুই একজন, তিন চারজনই কাজটা করছে দুইবারই। এগুলো হয় কি, তোমার ইংলিশটা খারাপ হয়ে যায় আসলে। তার মানে কি, তুমি বুঝে পড়ার চেষ্টা করো। তো যদি পরীক্ষা আসে যে নিউক্লিওসিস ক্লাসিফিকেশন সুন্দর করে তিনটা ভাগে ভাগ করে লিখবে। আচ্ছা, আরেকটা রিক্সা অনেকে বলে যে স্যার বইতে লেখা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, দুটোই কারেক্ট। যদি ডাইরেক্ট বলতে বলো, শুধু এখানে ইনডাইরেক্ট হচ্ছে অ্যান্টিফোলেট ড্রাগ, এর যেমন দেওয়া আছে এটা, হ্যাঁ, তারপর আমাদের রিপিং করে দেওয়া আছে, ওরাও বলছে যে হ্যাঁ ইনডাইরেক্ট মিনস দ্য অ্যান্টিফোলেট ড্রাগটা বলছে না ইনডাইরেক্ট ক্লাসিফিকেশন, আদারওয়াইজ এভরিথিং অল আর ওকে। আচ্ছা, এখন আমরা একটু আসি, প্রথমে আমরা চলে যাই সরাসরি। আচ্ছা, আগে একটু বলি ক্লিনিক্সে কারা কারা আছে। ক্লিনিক্স আছে বেসিক্যালি ম্যালিগনেন্ট অ্যাসিড। এটা দুঃখনে বলতে চাই যে এই ড্রাগটা একটা সময় খুব ভালো কাজ করতো, একটা সময় বলে খুব ভুল হবে, কিন্তু জাস্ট গো ব্যাক দ্য 20 ইয়ার্স ব্যাক, তুমি যদি 2000 বা তুমি 1990 থেকে আপনার 2000 10 বছর চিন্তা করতে, এই সময় এই ড্রাগটা খুব ইউজ করা হতো ম্যালিগনেন্ট অ্যাসিড, খুব ভালো কাজ করতো। সে দুঃখ বিষয় একই কথা বলতে হয়, সিমিলার অ্যাজ পেনিসিলিনের মতো, কি হলো, এই ড্রাগটাকে আমরা এতটাই আমরা ওভার ইউজ করলাম, ইট বিকাম রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা যখন আমাদের কোনো বাজারে নতুন অ্যান্টিবায়োটিক আসে, হ্যাঁ, ওয়াকরা খুব করে ইউজ করে। আর এখানে ডক্টরদের বলে স্যার আমাদের এখানে কি দোষ আছে, আপনার যে ডক্টর আছে, আমাদের দোষ হচ্ছে আমাদেরকে আমরা লিখবো, বাট লেখার সময় পেশেন্টকে বলতে হবে যে এটা কিন্তু আপনার নতুন, দেখুন এটা নতুন অ্যান্টিবায়োটিক আমি দিতাম না, যেহেতু আপনার পেশেন্ট অবস্থা সিরিয়াস ক্রিটিক্যাল, আমি যেন দিয়েছি, বাট এটা কিন্তু আপনারা হুট করে ব্যবহার করবেন না, উইদাউট রেজিস্টার্ড ডক্টরদের আপনি পাশাপাশি যেটা ইউজ করবেন নাই, পাশাপাশি এটা আপনারা নিয়মিত ব্যবহার করবেন। ইন কেস অফ ইমার্জেন্সি আমরা এই ড্রাগটা আমরা লিখবো। যদি এইভাবে পেশেন্ট কিন্তু মডিফিকেশন করতে পারো, মোটিভেট করতে পারো, পেশেন্ট কিন্তু অ্যাওয়ারনেস হবে। এটা হচ্ছে আমরা কথাগুলো বলি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা। আমরা অনেক কিছু বুঝি, শুনি, সবকিছু বুঝি, আমরা করি না। আচ্ছা, এছাড়া যেটা বললাম যে এটা কুইনোনস, এছাড়া আছে ফ্লোকুইনোনস। আমি বাটুকু জানতে চাই যে এই যে ওর নামটা কেন হলো ফ্লোকুইনোনস, এই কুইনোনসের সঙ্গে আমরা ফ্লুরিন গ্রুপ অ্যাড করে আমার নাম হয়ে গেল ফ্লোকুইনোনস। প্রশ্ন করতে বলছে, আচ্ছা হোয়াই উই হ্যাভ টু অ্যাড দ্য ফ্লুরিন গ্রুপ উইথ দ্য কুইনোনস।
প্রথম কথা বলো, এখন আমার যেটা নিয়ে প্রথম একটা যারা ওষুধ আবিষ্কার করছে তাদের ফিলোসফি ছিল যে হচ্ছে এই ফ্লুইন অ্যাড করার ফলে দুইটা কাজ হয়েছে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে ফ্লুইন দেওয়ার ফলে এই ড্রাগটার টিস্যু পেনিট্রেটিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা কমনলি হয়, ইট ইনক্রিজ অলসো দ্য স্পেকট্রাম। এটা ব্যবহার করার ফলে এটার স্পেকট্রামটা অনেক অনেক স্প্রেড হয়ে গেছে, অনেক ওয়াইডার হয়ে গেছে। এই দুই কারণে আমরা কি করেছি, কুইনোসের সঙ্গে আমরা ফ্লুইন গ্রুপ অ্যাড করেছি। আচ্ছা, এখন আসো যে ফ্লোরোকুইনোলস কারা কারা আছে। এই ফ্লোরোকুইনোলসকে যদি তুমি নামও বলতে পারো, অথবা তুমি যদি বলতে পারো স্যার আমি তো ভাগ করে বলতে চাই যে গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ, অ্যাজ ইউ উইশ। তবে আমি বলবো যে গ্রাম পজিটিভ একটু কষ্ট হয়, কারণ একটা ক্যাটজাং এর রেফারেন্স দেওয়া আছে, এভাবে লেখা আছে, একটু এভাবে বলে স্যার অনেক খুশি হয়। যে প্রথমে আমাকে বলো যে যেটা তৈরি করছে ভাগ করছে ক্যাটজাং অনুযায়ী, যে লিস্ট লিস্ট অ্যাক্টিভ এগেন্স্ট দ্য গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ, ওটার নাম দিচ্ছে নট ফক্সিসিন। লিস্ট অ্যাক্টিভ, কম অ্যাক্টিভ এগেন্স্ট গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ হচ্ছে আমরা কি নট ফক্সিসিন। সেকেন্ড যেটা বলছি আমরা, এক্সেলেন্ট অ্যাক্টিভিটি এগেন্স্ট দ্য গ্রাম নেগেটিভ বাট লেস অ্যাক্টিভ এগেন্স্ট দ্য গ্রাম পজিটিভ। মানে এই গ্রুপটা গ্রাম নেগেটিভের এগেন্স্টে খুব ভালো কাজ করে, গ্রাম পজিটিভ বিরুদ্ধে কাজ করে, বাট নট লাইক গ্রাম নেগেটিভ। কারা কারা সেখানে বেসিক্যালি সিফ্লোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, ক্লোরিফ্লক্সাসিন, এগুলো হচ্ছে বেসিক্যালি এই গ্রুপে পড়ে। আরেকটা গ্রুপ ভাগ করছি আমরা ইমপ্রুভ অ্যাক্টিভিটি এগেন্স্ট গ্রাম পজিটিভ। এরা আবার কি করে, গ্রাম পজিটিভ বিরুদ্ধে খুব ভালো কাজ করে। সেগুলো কারা কারা আছে, গ্যাটিফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন, স্টারফ্লক্সাসিন। আর একটা গ্রুপ বলা হচ্ছে এনহ্যান্স অ্যাক্টিভিটি এগেন্স্ট দ্য গ্রাম পজিটিভ উইথ অলসো দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অর্থাৎ কি অ্যানারোবিক, কিন্তু আমি বলতে পারি যে অলসো দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখানে কারা কারা আছে, মক্সিফ্লক্সাসিন এন্ড দ্য টুবাফ্লক্সাসিন। যদি এটা কোশ্চেন মনে হয় বাদ দিয়ে দিও, বাট রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট একটা গ্রুপ করতে হবে, যেটা সেকেন্ড বললাম যে এক্সটেন্ড অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য গ্রাম নেগেটিভ অলসো গ্রাম পজিটিভ। সেকেন্ড যে গ্রুপটা বললাম এটা একটু মনে রাখতে হবে, এটা এটা এখন খুব ইউজফুল। আচ্ছা, আমি একটু আবার আলোচনা আসি। তুমি যদি 2000 সালের দিকে যাও, আমার এখন 2000 সাল বা একই সময় কথা যদি বলি 90s থেকে 2000 মধ্যে, তখন একটা ড্রাগ ইউজ করা হতো সিফ্লোফ্লক্সাসিন। এখনো মনে আছে আমাদের, বাজারে পাওয়া যায়, সমস্ত কোন কোম্পানি ইউজ করে মনে হয়, সিফ্লোসিন বাজারে পাওয়া যায়, খুব ইউজ করা হতো। জ্বর আসছে সিফ্লোসিন, আমার এখনো মনে আছে। ইউটিউব হয়েছে সিফ্লোসিন, কি হয়েছে, ফুড পয়জন হয়েছে সিফ্লোসিন, ডায়রিয়া হয়েছে সিফ্লোসিন। চোখ বন্ধ করে আমার এখন স্টুডেন্ট মনে আছে, কারণ আমার দেখতাম আমার পাশাপাশি ফার্মেসিয়াল থাকতো, সবকিছুতে দেওয়া হতো সিচুয়েশন। আলটিমেটলি যখন আমি ডাক্তার হলাম, তখন তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়লাম, তখন শুনলাম ইট বিকাম আপ টু দ্য 90% রেজিস্ট্যান্স। তখন হাই স্কুলে পড়তাম, আর যে মেডিকেল থার্ড ইয়ার চলে আসলাম, তখন শুনি এটা ইট বিকাম রেজিস্ট্যান্স। কতটুকু রেজিস্ট্যান্স? আপ টু 90%। দেখো, শুনতে অ্যান্টিবায়োটিক ছিল, কিন্তু ওই যে আমার দেশে কোনো নিয়ম নাই, যেখানে স্পষ্ট লেখা আছে যে পোয়া কখনো কি করতে পারে, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারবে না। কিন্তু দুঃখ নিয়ে বলতে চাই, খুব দুঃখ লাগে যেগুলো শুধু ওই যে কাগজে কলমে আছে। কিন্তু তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা কাজগুলো করবো না স্যার, তাহলে আমরা কি করবো স্যার? না খুব পৃথিবী গোল্লায় যাক, তুমি ঠিকঠাক, তোমাকে দিয়ে শুরু হবে চেঞ্জটা। আমার কথা হচ্ছে একজনই করো। এই যে আমি এতগুলো কথা বারবার রিপিট করছি এই ব্যাপারটা নিয়ে, আমি কিন্তু এই যে এটা আমার যারা ক্লাস দিচ্ছে, আমি অ্যান্টিবায়োটিক পড়াই 20 মিনিট, 5 মিনিট কিন্তু বলি, মানে অ্যান্টিবায়োটিক ইউজ করার সিস্টেম বলে দিই কিন্তু। কারণ এটা আমাদের একটা বিশাল থ্রেট, যেটা হচ্ছে আমাদের কিন্তু করোনা ভাইরাস। আজকে কত মাস হয়ে গেল, যদি ডিসেম্বর থেকে ধরি 7 মাস রানিং, স্টিল উই ক্যান নট ইনভেন্ট এনি মেডিসিন এগেইনস্ট দ্য করোনা ভাইরাস, যেগুলো কাজ করতেছে ব্লাইন্ডলি। হ্যাঁ, দিতে পারেন, ভালো কাজ করছে আসলে, তোমার প্রতি উপরওয়ালার রহমত আছে, তুমি ভালো যাচ্ছ আসলে। যারা যাচ্ছে আইসিইউতে, উই গিভ দ্য আইভি অ্যান্টিভাইরাল ড্রাগস, কিছু কাজ করতে পারতেছি না আসলে। সো এটা কিন্তু ব্লাইন্ডলি কাজ করছে। এনিওয়েজ, যে বললাম প্লিজ এই কাজগুলো ভেরি কেয়ারফুল। আচ্ছা, এখন আসি যে এই ফ্লুরোকুইনোলসের কিছু ইন্ডিকেশনস। আমি যদি আমি বলে ফেলছি, অনেকগুলো বলে ফেলছি, যেগুলো আমরা ইউজ করতাম বেসিক্যালি রেসপিরেটরি ইনফেকশনে,
আমরা এগুলো ইউজ করতাম জিআইটি ইনফেকশনে, আমরা এগুলো ইউজ করতাম ইনটেক ইনফেকশনে, আমরা ইউজ করতাম ইন কেস অফ পেলভিক ডিজিজ। আমি কিছু ইউজ করতাম, কিন্তু ইউজ করতাম বলা যাবে না, লিখতে হবে এগুলো ডিজিজ নাম সহকারে। কেন ওদিকে ইউজ করতাম? এখন এগুলো দিলে কোনো কাজ করছে না। তুমি যদি কোনো পেশেন্টকে সিপ্রোফ্লক্সাসিন দিয়ে রাখো ইন কেস অফ নিউমোনিয়া, ইন কেস অফ ব্রঙ্কাইটিস, পেশেন্টের কোনো কিচ্ছু হবে না। তুমি কোনো ফিমেল পেশেন্টকে দিয়ে রাখো সিপ্রোফ্লক্সাসিন ফর দ্য ইউটিআই, কাজ করবে না। যে বললাম কাজ করবে আপ টু 5% কেসেস, বাকি পার্সেন্ট ইট বিকাম রেজিস্ট্যান্স। নাও কামস টু দ্য মেকানিজম অফ অ্যাকশন। এগুলো একটা এনজাইম ইনহিবিট করে, এই ফ্লোরোকিনোসিন ইট ইনহিবিট দ্য ডিএনএ গাইরেস এনজাইম। এর একটা আইসোমার আছে বলে টোপোআইসোমারেস 2। তো এই এনজাইম কিন্তু কি হবে, ইনহিবিশন অফ ডিএনএ গাইরেস প্রিভেন্ট কি করবে, রিল্যাক্সেশন অফ পজিটিভলি সুপার কোয়েল ডিএনএ। জানো ডিএনএ কিন্তু কোয়েল আকার থাকে, আমাদের ডিএনএ কিন্তু ডাবল হেলিক্স ফর্ম করেছিল, বাট এছাড়া ইউজুয়াল ডিএনএ গুলো কোয়েল ফর্মে খুব পেশানো থাকে। কিন্তু এখানে এটা এই এনজাইম ইনহিবিট ফলে রিল্যাক্সেশন হয়ে যাবে, যার ফলে কি হবে, ইনহিবিট হবে ট্রান্সক্রিপশন, ইনহিবিট হবে ট্রান্সলেশন, আলটিমেটলি ব্যাকটেরিয়াল ইফেক্ট। দুটো টার্ম বলছি, একটা বলছি ট্রান্সক্রিপশন, আর একটা বলছি আমরা ট্রান্সলেশন। হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? আমরা যেটা বলি ফটোসিনথেসিস। হোয়াট ইজ ট্রান্সলেশন? প্রোডাকশন অফ দ্য ডিএনএ, তাকে বলছি আমরা ট্রান্সলেশন। একটাতে হচ্ছে আমরা আরএনএ তৈরি করতেছি, একটা ডিএনএ তৈরি করতেছি, আলটিমেটলি কজ দ্য ব্যাকটেরিয়াল ইফেক্ট। এছাড়াও আরেকটা কাজ করে এটা, যেটা বললাম যে এটাকে বললাম এটা ইনক্লোপাইসোমারেস 2। আবার 2' 4 কি নিউক্লিক করার ফলে কি হলো, যে যখন এগুলো রেপ্লিকেশন হবে, যে ডটার সেল থাকে, যেমন 2 থেকে 4টা 6টা হতে ছিল, এগুলো আলটিমেটলি ঠিক মতো কি হয় না, যে সেপারেশন হয় না, যার ফলে আমার সেল ডিভিশন ঠিক মতো হচ্ছে না। আলটিমেটলি সেখানে ডুয়েল অ্যাকশন কাজ করে। 2' 2 সরাসরি তৈরি করলো বা ইনহিবিট ট্রান্সলেশন, ইনহিবিট ট্রান্সক্রিপশন, ব্যাকটেরিয়াল ইফেক্টস, আর এটা কি করে, যে সেল ডিভিশন যে সার্ভার করে দিচ্ছে আলটিমেটলি ইট প্রুভস দ্য ব্যাকটেরিয়াল ইফেক্ট। এখানে একটা প্রশ্ন আমি যে করেই বসে, তুমি জেনে গেছো যে এই ফ্লোরোকিনোজ হচ্ছে কি ধরনের অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিস্টাটিক না ব্যাকটেরিয়াল? অবশ্যই এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক। এখানে কিন্তু ভুলে বলতে যাবে না আবার স্যার এটা হাই ডোজ লিড করে ব্যাকটেরিয়াল ইফেক্ট না, এটা নেচারটা হচ্ছে ব্যাকটেরিয়াল, আর ম্যাকুলিপসাইড ছিল নেচার হচ্ছে ব্যাকটেরিয়াল। এটা এগুলো মেকানিজম অ্যাকশন। এছাড়া এটা বিভিন্ন আসে, বিভিন্ন পেশন আছে যে short note of fluoroquinolones, তার এখানে অবশ্যই you write the indications, you write the mechanism action, you also write the adverse effects. বাট আমি একটু ভালো কোশ্চেন আসি, যে অনেক সময় এবার খুব ধরা হয়েছিল রেসপিরেটরি ফ্লোরোকিনোজ। তার মানে কি দাঁড়ালো, যে ফ্লোরোকিনোজগুলো আমরা ইউজ করি এনি কাইন্ড অফ রেসপিরেটরি ইনফেকশনস বা এনি কাইন্ড অফ রেসপিরেটরি ডিজিজেস। যেমন কি ডিজিজ হয় রেসপিরেটরি, হতে পারে নিউমোনিয়া, হতে পারে ব্রঙ্কাইটিস, এই দুটো বিশেষটা হচ্ছে কমন। সেখানে আমরা ইউজ করি, ইউজ দ্য মক্সিফ্লক্সাসিন, ইউজ দ্য গেটিফ্লক্সাসিন। এছাড়াও এই দুটো সবচেয়ে ভালো কাজ করে নাও ডেস স্টিল নাও। এছাড়া আমরা ইউজ করি সামটাইমস লেভোফ্লক্সাসিন এন্ড দ্য স্পারফ্লক্সাসিন। চারটা নাম বলছি, বাট অবশ্যই তোমাকে শুরু করতে হবে মক্সিফ্লক্সাসিন এন্ড গেটিফ্লক্সাসিন দিয়ে। আচ্ছা, এরপরে চলে আসো এই ড্রাগগুলোর অ্যাডভার্স ইফেক্টস। আমি আগে একটু বলতে চাই, ফ্লোরোকিনোজ কিন্তু কোনো সেফ ড্রাগ না, এটা কিন্তু খুব একটা সেফ ড্রাগ না। আমি আরো দুঃখে বলতে চাই, এটা ইন কেস অফ চিলড্রেন, যারা গ্রোয়িং চিলড্রেন বা ইনফ্যান্ট, আমরা যে ক্ষেত্রে দিতে পারবো টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। বা একটু দুঃখ নিয়ে বলতে চাই, যেটা আমি ক্লাসে শেয়ার করি, আমার এখন স্পষ্ট মনে আছে, মনে হয় ক্লাস 6 or 7 আমার ছোট ভাইটা যখন তার বয়স 3 বছর, ওর একবার পাতলা পায়খানা হলো। আমি দেখছি আমাদের বাসায় ইংলিশ ডক্টর হিসেবে দেখে গেছে এবং কি প্রেসক্রাইব সিপ্রোফ্লক্সাসিন। তখন তো বুঝতাম না কিছু, পরে খারাপ লাগলো যে, এবং আমার ছোট ভাইটা কিন্তু ইজলি সে একটু ফটকার মানুষ, আসলে বাবা মাদের চাকরি করতেন, ও বড় হয়েছিল একটা কাজের মানুষের কাছে, তারপরে প্রায় সময় এই এই ডায়রিয়া বলবো না, এটাকে বলবো কি বলবো, যেটা মানে রিসেন্টলি লেগে থাকতো ওর আসলে প্রায় সময়। এবং ও মোস্ট অফ টাইম মানে হি হ্যাড টু টেক অ্যান্টিবায়োটিক। এবং ওকে জন্য আমি যখন আমার স্যার আছেন সাইকিয়াট্রিস্ট,
দেখেন সে বললো যে ওই অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে ও ব্রেনে কিছুটা ব্যাড ইফেক্ট হয়েছে। আমি এটা বিশ্বাস করি। বললাম আমার জীবন থেকে শিক্ষা না, সেটা আমি শিখে ফেলছি আসলে। এখানে বলে কোথাও বারবার বলি প্লিজ বিনা কারণে তাকে ইন্টারভিউ দিবা। এবং ইউ মাস্ট ফাইন্ড আউট দ্য হিস্ট্রি অলসো, আপনার কেন আপনার আপনার বা আপনার বাচ্চার কেন বারবার এই জন্য রিসেন্টলি হচ্ছে আসলে। একজন অফিস করে কথার কথা ফর এক্সাম্পল, সে দুপুরে লাঞ্চটা সে বাইরে করে প্রতিদিন, এবং সে কিছুদিন পর পরে আসে তোমার কাছে যে আসলে আমি তো আমার ফিক্স থাকে, কিন্তু আমি কয়েকদিন পর আমার আসলে এরকম সমস্যা হচ্ছে আসলে। তারপরে ভেরি সিম্পল অ্যান্সার, আপনি এই পরীক্ষা বারবার কাজ হবে না। আপনার যে মেন কারণ হচ্ছে আপনি খাচ্ছেন বাইরে, খুব বন্ধ করবেন। মানে রেসপন্ড এও বলতে পারে, স্যার আসলে আমাদের কিন্তু অফিস করে সকালে চলে আসি, বিকেলে যাই, দুপুর খাবারটা আমরা অফিসে বসেই বুয়া আসে রান্না করে দিয়ে যায়, আমরা মিক্সড করে খেয়ে আসি, তারপর হচ্ছে বিয়ে হতে পারে, বছর দীর্ঘ হওয়া স্বাভাবিক। তোমরা যারা হোস্টেলে থাকো বিয়ে হতে পারে, ইটস ডাজন্ট ম্যাটার। কিন্তু যার প্রতি মাসে একবার হয়, তারা বুঝতে সামনে গ্রহণ, এগুলো কিন্তু তোমার এজ এ ফিজিশিয়ান ইউ মাস্ট ফাইন্ড দ্য হিস্ট্রি। আমি এখন খুব সিম্পলি বলতে পারি যে ওর কেন বাবা ডিসেন্টলি লেগে থাকে। মা সকালে চলে যেত স্কুলে, আস্তে আস্তে সেই দুপুর 3টা বেজে, দুপুরে খাবারটা খেতে কাজের মহিলার কাছে, এবং সে হয়তো ঠিক মতো হাইজিন মেনটেন করতো না। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আসলে। যে ফিনিশিং ভাবে এগুলো বুঝতে হবে, তোমাকে এগুলো ওখানে করতে হবে যে আসলে তার কারণটা কি আসলে। এগুলো যদি ঠিক করে না করো, সে তোমার যেটা সমস্যা অটোমেটিক পেশেন্ট চলে যাবে। কেন চলে যাবে? স্যার আমি ওনার কাছে বারবার গেছি, কিন্তু উনি আমাদের ওষুধ লিখে দিচ্ছে, 3 দিন খাইছি ভালো আসলাম, পরে আবার নেক্সট সপ্তাহে গিয়ে আবার আমার এই সমস্যাটা হয়েছে আসলে। আমি ভালো রাখতে পারতেছি না স্যার। আলটিমেটলি ইউ লুজ দ্য পেশেন্ট। লুজ পেশেন্ট মানে কি? ইউ বিকাম ফেল উইথ। তোমার কোনো দোষ ছিল না, তোমার দোষ ছিল একটাই, তুমি ঠিক মতো হিস্ট্রিটাকে নাও। মেন মেন যে সোর্সটা, মেন যে রিজনটা তুমি সেটা ফাইন্ড করতে পারো না আসলে। এগুলো কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তুমি শিখবা, আরো বেশি মেডিসিন শিখবা, তুমি মেডিসিন স্যারটা বলবেন, আমি একটু এগুলো ইউ মাস্ট কনসিডার দিস ফ্যাক্টস। আচ্ছা, এখন আসলে যেটা আসতেছে যে অ্যাডভার্স ইফেক্টস, এখানে দুইটা বলতে বললে আমরা পরীক্ষাতে অনেক সময় ভাইভাতে যেটা জানতেই সরাসরি যে চিলড্রেনদের কি হবে, অ্যাডাল্টদের কি হবে। চিলড্রেনদের এক কথা বলতে যদি বলে আমাকে যে চিলড্রেনদের আমাকে যদি এক কথা বলতে বলতে দ্য গ্রোথ রিটার্ডেশন। অনেকে বলে আর্থিক হতে পারে, বাট ইট ওয়াজ দ্য গ্রোথ রিটার্ডেশন। আমাদের বুনস যে গ্রোইং আছে, এটা একবার ফিউজ করে দেয়, যার ফলে বাচ্চা গ্রোথ ঠিক মতো হয় না। ইন কেস অফ অ্যাডাল্ট যেটা করে দ্য টেন্ডিনাইটিস, এখানেও কিন্তু মাসেল পেইন হয়, এখানেও কিন্তু জয়েন্ট পেইন, কারণ টেন্ডিনগুলো কোথা থেকে আমাদের বোনস সঙ্গে থাকে। এই দুটো হচ্ছে সবচেয়ে মোস্ট মানে ইম্পর্টেন্ট একটা সিরিয়াস। এছাড়াও এটা করে ইট কজেস দ্য জিআইটি আপসেট। এছাড়াও ইট কজেস দ্য ইনক্রিজ দ্য ব্লাড সুগার লেভেল। এছাড়াও ইট কজেস দ্য কার্ডিয়াক রিদম অ্যাবনর্মালিটিস। ঠিক মতো কি হয়, পেশেন্ট পাপে এরিথমিয়া তৈরি করে বসে পেশেন্টকে। সো দি পেশেন্টস হু আর সাফারিং ফ্রম দ্য কার্ডিয়াক এরিথমিয়া, অথবা the patients were suffering from the any kind of cardiovascular disease, before writing this drug you must take the history. পেশেন্টের ডায়াবেটিস আছে, দেওয়ার দরকার নেই আমার কাছে, কেন স্যার আমি ভালো কাজ করছি না, আমার তো এর চেয়ে সেফার ড্রাগ আছে, আমি কেন তাকে আমি 7 দিন দিয়ে এটা একটা ব্লাড সুগার বাড়াই দেবো। বাচ্চা খেতে বলতেছি দেওয়াই যাবে না, ইন কেস অফ প্রেগনেন্ট মাদার দেওয়াই যাবে না। সো ভুলে কিন্তু এই গ্রুপের ড্রাগ গুলো কখনোই প্র্যাকটিস করবো না ইন কেস অফ চিলড্রেন আর ইন কেস অফ দ্য প্রেগনেন্ট এন্ড ল্যাকটেটিং মাদার। স্যার ল্যাকটেটিং মাদার কি সমস্যাটা কি? মায়ের কিছু হবে না, আপনি যারা বিজ্ঞান ফার্মাকোলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট তারা খুব ভালো ব্যাপারটা জানবে যে আমরা দেখছি একজন একটা এক্সপেরিমেন্ট ল্যান্সেট থেকে এই জিনিসটা বেরিয়ে আসছে যে আমাদের প্রায় আমাদের ডেইলি লাইফে যে কমন সিমেন্টোরিক ইউজ করি তার যে পার্সেন্টেজ করা হয় তার 83%, আমি ধরে নিচ্ছি 80% ধরি, they cause the true common adverse effects. একটা হচ্ছে জিআইটি আপসেট, একটা হচ্ছে সিএনএস ডিস্টারবেন্স। স্যার আমার তো শরীর দুর্বল লাগছে আসলে, এটা একটা সিএনএস ডিস্টারবেন্স, যেটা বলি আমরা জেনারেলাইজড রিফ্লেক্স। স্যার আমার খুব ম্যালেজ লাগছে আসলে, এবং দেখবে নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক খেলে শরীর খুব দুর্বল আসলে, বাট ওই কিন্তু ওর কিন্তু কোনো এরকম সমস্যা নেই না, আমার স্যার সে তো খাওয়ার রুচি স্যার ভালো আছে স্যার আসলে, ক্লাস স্যার তারপর কথা কখন হচ্ছে না, কেন ফোন করতে হি ইজ টেকিং দ্য হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। আমরা এই কারণে বলে দিই, অনিবার্য প্রেসক্রাইব এনি কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক, তাকে বলতে হবে আপনি একটু কালকে প্রোটিন বেশি খাবার খাবেন, বেশি করে পানি খাবেন, এমনিতেই বলবো।
তাকে সাবধান করতে হবে। কেন বলছি জানেন? আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। তেমন কিছু তারা এগুলো খাওয়ার পর আমি বন্ধ করে দিব না, খাওয়ার পর বন্ধ করতে হবে। আপনি পানিটা একটু বেশি বেশি খাচ্ছেন, ভালো জিনিস। এখন আমাদের সামার সিজন চলছে, আমরা যদি শীতকালে পানি খাই মানে 3 লিটার, এখন পানি খেতে হবে 4 লিটার। ফর এক্সাম্পল, আমি যদি ডেইলি আমি পানি খেতে 2 থেকে 3 লিটার, কেন আমার বেশি করে আমি ঘামছি বেশি, আমাদের লস হচ্ছে বেশি, আমার পানি খেতে বেশি করে আসে। এনিওয়েজ, এগুলো হচ্ছে বেসিক্যালি কমন ইন্ডিকেশনস, অ্যাডভার্স ইফেক্টস অফ দ্য ফ্লোরোকুইনোলস। আচ্ছা, একটা কোশ্চেন প্রায় সময় এটা ভাবার জন্য, তো রিটেনে যেটা কমনলি আসে একটু বলতে চাই। এখানে যেটা কমনলি আসে, ফ্লোরোকুইনোলস এর নামগুলো লিখো, ফ্লোরোকুইনোলস ইন্ডিকেশন লিখো, ফ্লোরোকুইনোলস মেকানিজম অ্যাকশন, ফ্লোরোকুইনোলস অ্যাডভার্স ইফেক্ট, ফ্লোরোকুইনোলস এর কন্ট্রাইন্ডিকেশনস। আচ্ছা, কোনো একটু বলে দিই, যদি আমি বলে দিচ্ছি আগে থেকে, পার্টিকুলারলি চিলড্রেন, প্রেগন্যান্সি এবং রেসপেক্টিভ ডিসঅর্ডার। রেসপেক্টিভ ডিসঅর্ডার মিনস যদি পেশেন্ট ডায়াবেটিক হয়, দেওয়ার কোনো দরকার নেই, আমাদের কাছে বর্তমানে ভালো ড্রাগ আছে, অ্যান্টিবায়োটিক আছে। যদি পেশেন্টের কার্ডিয়াক কোনো ডিজিজ থাকে, পার্টিকুলারলি কার্ডিয়াক এরিথমিয়া, সেক্ষেত্রে আমাদের প্রগনোস বা ইউজ করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, তুমি এখানে কনসিডার দ্য কস্ট বেনিফিট রেশিও। স্যার আমার এমনিতেই ভুল ধরা পড়ে স্যার, এটা মানসিক সমস্যা। যতটা না অর্গানিক, তার থেকে সমস্যা তার মানসিক, যেটা আমরা বলি ফাংশনাল ডিসঅর্ডার বলি। সেক্ষেত্রে নিতে পারো স্যার, পেশেন্ট আসছে, আমার কাছে মনে হচ্ছে স্যার পেশেন্টের আসলে নিউমোনিয়া হচ্ছে, দেখা দিন স্যার মক্সিসিলিন দিয়ে রাখে, হ্যাঁ নিতে পারো, সমস্যা নেই। সেটা আলাদা কথা। যেটা বললাম যে এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলো আসে। আমি আজকের এই বেড়ে যাবো না, ও আসে যেটা বলছি যে মানে ওটা শুধু বলে দিলাম যে প্রেগনেন্সি, চিলড্রেন এন্ড রেসপেক্টিভ ডিজিজ থাকে। পরীক্ষার সময় শর্ট নোট আসে, আমি আবার রিপিট করছি, শর্ট নোটটা কিন্তু যখনই কোনো স্বপ্ন দেখবে, স্বপ্ন দিলে মার্কস আসলে বেশি ওঠে, বাট ইউ হ্যাভ টু টেক ক্লিয়ার হেয়ার। কিন্তু তোমাকে হতে হবে বেসিক্যালি, তুমি ইন শর্ট সবগুলো পয়েন্ট তোমাকে কাজ করতে হবে। তো এটা আবার কি থিওরি বল, হ্যাঁ থিওরি হচ্ছে এরকমই, রাইট দ্য ইন্ডিকেশনস, three indications দেখলে, you write the mechanism of actions, you write the adverse effects 2 থেকে 3টা, you write the contraindication 2 থেকে 3টা। এটা কতক্ষণ লাগে? আর প্র্যাকটিস করো। আমি একটু বলতে চাই, এখন তোমরা যে সময় বাসায় আছো আসলে মানে ইউর পাসিং ভেরি বোরিং টাইম, নো ডাউট অ্যাবাউট ইট, এটা আমি ভালো বলতে পারি। পরীক্ষা শেষ হয়ে তো সময় নষ্ট হচ্ছে। দেখো, এটা আমার কথা না, এটা মানে কোরআন বা হাদিসের কথা বলতে চাই আমি। এক কথা যে তুমি যে অবস্থা আছো, আল্লাহ কি বলছে যে আমি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী। উনি যদি সিদ্ধান্ত দিয়ে রেখেছে আমাদের, তোমার এবার আমরা আমাদের আবেগ করে নাচতে আমাদের জীবনটা হচ্ছে, সেটা মানতে হবে। আসলে কি করতে হবে, বাবার কাছে মাফ চাইতে হবে, আর তোমার যে কর্তব্যটা তুমি সেটা করো। মাফ চাইবো হচ্ছে দোয়া করবো, নামাজ পড়তে হবে। আর তোমার যে কাজে, তুমি ছাত্র মানুষ, তোমার কাজ হবে এগুলো পড়া। আমার যখন স্টুডেন্ট ছিলাম, আমি লিখতাম, চ্যাপ্টার লিখতাম, এবং আমি সময় ধরে লিখতাম, যাচ্ছে এই প্রশ্নটা লিখতে কতক্ষণ সময় লাগে আসলে। আমি কথা বলি কেন বলছি, ইউ আর গেটিং এনাফ টাইম টু প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্যাট। সো বোরিং না হয়ে, হতাশ না হয়, এতে কাজে লাগা। বোরিং হওয়ার কোনো কারণে, আমি আবারও বলছি, হতাশার কোনো কারণ নাই, বিকজ পুরো পৃথিবী এখন স্টপ হয়ে আছে। তুমি শুধু একা না স্যার, এই ইংল্যান্ডে খুলে দিচ্ছে, আর স্কুল কলেজ খুলে নেই, আর যদি খুলে দেয় খুলে দেখ, সমস্যা নেই। আমার জীবন লাগে, আমি যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমি, ইফ আই ক্যান সার্ভাইভ, আমি জীবন ভালো কিছু করতে পারি। আমি সার্ভাইভ না করতে পারি, আমি চিন্তা করতে পারি। সো যেখানে পুরো দেশটাই স্থির হয়ে আছে, স্টপ হয়ে আছে, পৃথিবীতে প্রায় 2/3 বেশি স্টপ হয়ে আছে, তোমার এখন ইউ ডোন্ট বিকাম ফার্স্ট, তুমিও তাই হয়ে আছো। বাট তোমার যেটা কাজ ছিল, তুমি সেটাকে কাজে লাগাও, শুনে কাজে লাগাও। তার মানে সারাদিন করো না, সারাদিন পড়াশোনা করো, গান শুনো, বন্ধুদের সঙ্গে ফেসবুকে ফোনে আড্ডা মারো, কিন্তু পড়াশোনাটা ঠিক রাখতে হবে। আর যে যে ধর্মের আসো, প্রত্যেক সে ধর্মের কাজ করো, যেটা মুসলিম যেমন নামাজ পড়তে হবে, তারপর সবকিছুই করো। ঘুমাসো, গল্প করো, আড্ডা মারো, গান শুনো, মুভি দেখো, বই পড়ো। তোমরা যেটা দেখি ইয়াং জেনারেশন বই পড়ো না। আচ্ছা, বই কেনার তো এখন দরকার হয় না, আমার তো সময় হচ্ছে নীল থেকে বই কিনতে হতো আসলে। তোমাদের দেখুন সবকিছু অনলাইনে পাওয়া যায়, ডাউনলোড করে পড়ো না, দেখবে ভালো লাগবে। সো সময়টাকে কাজে লাগাও। দেখো না, তুমি দেখো, দেখো তো সেলিব্রিটি, আমি তো মাঝে মধ্যে এখন যে ইন্ডিয়ান মাঝে মধ্যে দেখি আর কি বাসাতে, অনেক তাদের বডি ঠিক করে ফেলছে, অনেকে অনেক ভালো ওয়েট করে ফেলছে। ওরা কিন্তু ওদের সরানো কাজে লাগাচ্ছে, কিন্তু আসলে যদি ওরা পারে, ওয়াই নট ইউ? ওরা তো খুব স্থির হয়ে আছে, কিন্তু দে শুড বিকাম ফার্স্ট রেট। কেন বলতে পারো স্যার, ও তো টাকা বন্ধ হয়ে আছে আসলে, সিনেমা বন্ধ। ওরা একটা সিনেমা করে প্রায় যে কোনো আন্ডার 10 to 20 লাখ, 20 ক্রো মানে, যারা ইংরেজি আছে, ওদের পুরো সিনেমা বন্ধ হয়ে আছে, স্টেজ শো বন্ধ হয়ে আছে, সবকিছু বন্ধ হয়ে আছে। তোমারটা হচ্ছে না আসলে, তুমি তাদেরকে পড়ো, তৈরি করো। ওরা যেহেতু নিজেকে দে ক্যান প্রিপেয়ার দেমসেলফ যে ফর দ্য নেক্সট ইয়ার, হোয়াই নট ইউ?
আমি যে কথাগুলো বলছি ওগুলো রিয়েলিস্টিক, এগুলো একটা তোমাকে কতগুলো মোটিভেশনাল কথা হয়ে গেলো, বাট অল আর রিয়েল। দেখবে যদি এই সময়টা প্রতিদিন কাজে লাগাও, ভালো লাগবে, তুমি বোর হবো না, তুমি ইউ ডোন্ট বিকাম ফার্স্টেড। এই প্রতি ফার্স্টেশন হয়, প্লিজ ইউ ক্যান কল মি, মাই ফোন ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। আমার ভালো লাগছে না, কি করতে পারি বলেছে। তুমি একটা দেরিতে একটা রুটিন করে যে রুটিন মতো হাতে কলমে লেখা না, রুটিনে মনে মধ্যে রাখো না, সকালে এটা করবো, দুপুরে এটা করবো, বিকেলে এটা করবো, রাতে এটা করবো। পড়া দেখবা তুমি কখন তোমার দিন কেটে যাচ্ছে তুমি টের পাচ্ছ না। টুকটা একদিন খুললো, সকালে ঘুম থেকে শুনলো যে কাল থেকে কলেজ খোলা, বিকালে তাদের দরবার করে যেতে হবে। কিন্তু যদি কোনো রুটিন না ফলো করো, তুমি বলে যাবে। এটা মানুষের ধর্ম। সো এনিওয়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আবার মানডেতে কথা হবে। আজকে এই পর্যন্তই। নেক্সট মানডেতে আমরা বাকি যে দুটো পয়েন্ট ছিল, যে আমাদের আরএনএস নেগেটিভ অ্যান্টি ড্রাগস, সেগুলো আলোচনা করবো। আর প্লিজ আবারও বলছি, নিজেকে একটা সুন্দর করে তৈরি করা, আসলে ইজ গেটিং এনাফ টাইম। যেগুলো ল্যাকিং ছিল, অনেক অনেক কিছু ল্যাকিং, সেটা রিকভার করে ফেলো। আই ডোন্ট মিন দ্যাট তুমি টেস্ট উইথ স্যার, তাহলে টেস্ট উইথ করবো না, দরকার নেই। এক নতুন করে প্রেশার নেওয়া, যেটাই পড়ছি প্রথম ভাবে সেটা গিয়ে ভালো করে ঝালাই করো, আসলে দ্যাটস দ্য প্রিপারেশন। হ্যাঁ, আর যেখানে যে যেটা বেসিক ল্যাকিং আছে সেটাকে একটু ইমপ্রুভ করো, এবং তোমার ল্যাকিং তুমি ভালো বুঝতে পারো। আমার টিচার, আমার এর টিচার কাজ হবে তোমার সেটাকে রিকভার করার জন্য তোমাকে হেল্প করা। ওকে।